আজকে হচ্ছে আমাদের আরো কিছু টপিক আমরা পড়বো। লাস্ট 3 দিন ধরে আমরা হচ্ছে যেসব জিনিসপত্র পড়ছি, আজকে হচ্ছে সেগুলারই একটু প্রয়োগ দেখাবো আর কিছু অঙ্ক করবো সাথে। তো আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা একটা কথা বলছিলাম প্রথমে যে আমরা যে পড়তেছি কোনটা বহিস্থ চৌম্বক ক্ষেত্র আর কোনটা তার নিজস্ব চৌম্বক ক্ষেত্র, সেই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো যখন আমরা F সমান সমান হচ্ছে QVB sin থিটা এই সূত্রটা করছিলাম, তখন B ছিল হচ্ছে আমাদের বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। মানে হচ্ছে আমরা যদি একটা বহিস্থ চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চার্জকে গতিশীল করি, তাহলে ওই চার্জটা যে পরিমাণ ফোর্স অনুভব করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যখন F সমান সমান হচ্ছে ILB sin থিটা করছিলাম, এই বিও কিন্তু আমাদের বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা বহিস্থ চৌম্বক ক্ষেত্র ছিল। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমরা যদি বহিস্থ কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তার রাখি পরিবাহী তার, তাহলে ওই পরিবাহী তারটা যে পরিমাণ বল অনুভব করে সেটা ছিল আমাদের এই ফোর্স। আচ্ছা, আবার যখন আমরা এটা বের করছিলাম B সমান সমান হচ্ছে মিউ নট I বাই 2 পাই R 2 পাই A, তখন এই যে বিটা বের করছিলাম সেটা কিন্তু কোন একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের নিজস্ব যে চৌম্বক ক্ষেত্র সেটা ছিল। মানে কি? মানে হচ্ছে এই বিটা হচ্ছে তার নিজের কারণে তৈরি হয়েছে। আচ্ছা, সেম ভাবে যখন হচ্ছে আমরা ওই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র মিউ নট I বাই 2R, সেটাও ছিল হচ্ছে তার নিজের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, তো কেন হচ্ছে এই কথাগুলো বললাম? কারণ হচ্ছে আমাদের এখন একটা থিওরি করতে এই জিনিসগুলো কাজে লাগবে। তো আমরা পাইলাম কি? পাইলাম হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, এখানে হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। কিন্তু মাথায় রাখবেন এইখানে যেই তারের কথা আমরা বলছি সেই তারের এই কারেন্ট প্রবাহ বা হচ্ছে তড়িৎ প্রবাহ যেটি বলেন, নিজস্ব তড়িৎ প্রবাহ, আর এই এলটা হচ্ছে সেই তারের দৈর্ঘ্য, মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য। আচ্ছা, তো আজকে আমরা যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে সমান্তরাল তার। এটাকে বলা হচ্ছে সমান্তরাল তারের কারণে সৃষ্ট বল। আচ্ছা, তো ব্যাপারটা কি রকম? ব্যাপারটা হচ্ছে যদি আমি দুইটা তার নেই, পরিবাহী তার, যাদের মধ্যে দিয়ে I1 আর I2 কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এখন দেখা যায় হচ্ছে যে এই তারটা তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যেটা হচ্ছে আমরা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের বেলায় পড়ছিলাম যে কোন একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার বা হচ্ছে যে কোনো তার কি তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তো সে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। আচ্ছা, এখন আমরা প্রথম তারটা ধরে নিলাম হচ্ছে তার চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে এরকম, এরকম, ঠিক আছে? তো তার চৌম্বক ক্ষেত্রটা তার জন্য কি বাহ্যিক না? বা তার কাছে মনে হচ্ছে, মানে দ্বিতীয় তার কাছে মনে হচ্ছে যে এই চৌম্বক ক্ষেত্রটা বাইরে থেকে আসতেছে, এটা কিন্তু তার কারণে সৃষ্ট না। আচ্ছা, তো এইটার কারণে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেটা তার জন্য বাহ্যিক, আবার এইটার নিজের যে চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু প্রথম তারের জন্য বাহ্যিক, ঠিক আছে? আচ্ছা, তো দ্বিতীয় তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রটা সেটাকে আমরা হচ্ছে নীল কালার দিয়ে আঁকি বোঝার সুবিধার জন্য, এরকম। এখন খেয়াল করে দেখেন, প্রথম তারের কারণে যে চৌম্বক ক্ষেত্র সেটাকে আমরা B1 বলতেছি, দ্বিতীয় তারের কারণে যেটা সেটাকে আমরা B2 বলতেছি। আচ্ছা, আর প্রথম তারের দৈর্ঘ্য হচ্ছে L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে L2। খেয়াল করে দেখেন এই প্রথম তার যেটা আছে
তার কারণে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে B1, এই B1 কি আমাদের দ্বিতীয় তারের জন্য বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। আর যদি আমরা এই থিওরিতে পড়ছিলাম কি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা তার আমি রাখি তাহলে সে একটা ফোর্স অনুভব করবে। তো ঘটনা হচ্ছে এটাই ঘটে যে এই প্রথম তারের চৌম্বক ক্ষেত্রের কারণে দ্বিতীয় তারটা একটা বল অনুভব করে, আবার দ্বিতীয় তারের চৌম্বক ক্ষেত্রের কারণে প্রথম তারটা একটা বল অনুভব করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সমান্তরাল তারের কারণে একজন আরেকজনের উপর একটা ফোর্স দেয়, সেটাই হচ্ছে এই আজকের থিওরি। ঠিক আছে, তো এখন কি পরিমাণ ফোর্স তারা দিচ্ছে সেটা হচ্ছে আমরা বের করব। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমাদের এই টুকটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি কি আছে? আই আছে, কারেন্ট ফ্লো, যেটা তার নিজের কারেন্ট ফ্লো, দৈর্ঘ্য হচ্ছে তার নিজের দৈর্ঘ্য, কিন্তু বিটা হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা বাইরে থেকে যে চৌম্বক ক্ষেত্র আসছে। তো খেয়াল করে দেখেন আমরা যদি এই দ্বিতীয় তারের উপর বল হিসাব করতে চাই, এই দ্বিতীয় তারের উপর বলকে আমরা F2 দিয়ে প্রকাশ করলাম। এই F2 সমান সমান কি হবে? খেয়াল করে দেখেন F সমান সমান IL sin থিটা। এই I ছিল হচ্ছে নিজের তারের তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাইলে এইখানে দ্বিতীয় তারের উপর ফোর্স যেহেতু, তাহলে দ্বিতীয় তারের উপর তড়িৎ প্রবাহ কত? I2। আচ্ছা, আবার এই L কি নিজের দৈর্ঘ্য, তাইলে এখানে আমাদের দ্বিতীয় তারের দ্বিতীয় তারটা নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, তাহলে আমাদের দ্বিতীয় তারের দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হবে, কারণ হচ্ছে তার নিজের দৈর্ঘ্য নিয়ে ছিল এখানে L2। কিন্তু খেয়াল করে দেখেন বিটা কিন্তু আমাদের বাহ্যিক চৌম্বক ক্ষেত্র ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে এই তার নিয়ে যখন আমরা কাজ করব বা এই তারের উপর যখন আমরা বল বের করব, তখন চৌম্বক ক্ষেত্রটা কিন্তু তার উপর যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা নিতে হবে। আর তার উপর প্রয়োগ করা হচ্ছে কোনটা? এই B1 না? খেয়াল করে দেখেন B2 কিন্তু তার নিজের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, এটা কিন্তু তার উপর প্রয়োগ করা হচ্ছে না, তার উপর প্রয়োগ করা হচ্ছে এই B1, বা হচ্ছে বাইরে থেকে কিন্তু B1 আসতেছে তার উপর। তার মানে এখানে আমাদের B1 sin থিটা হবে। এখানে অবশ্যই হচ্ছে 90 ডিগ্রি হবে। খেয়াল করে দেখেন দুইটা তার যখন পাশাপাশি রাখতেছেন, যখন ঘুরতেছে এখানে আসার সময় এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, মানে এল আর বি এর, সরি এটা হচ্ছে ভিতরে বি ক্রস, আর হচ্ছে উপরের দিকে আমাদের আই, মানে এল এর দিক ডিরেকশন ছিল হচ্ছে আই এর ডিরেকশন দিকে, তো উপরের দিকে আর ভিতরের দিকে আলটিমেটলি 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই গেল হচ্ছে আমাদের প্রথম তারের দ্বিতীয় তারের উপর ক্রিয়াশীল বল I2L2 B1। আচ্ছা, এখন ঠিক সেম জিনিসটাই আমরা করব হচ্ছে প্রথম তারের উপর কি পরিমাণ বল সেটা বের করব। তাহলে প্রথম তারের উপর বলকে যদি আমরা F1 ধরি, সেখানে আমরা লিখতে পারি হচ্ছে I1 L1 B2। কেন? কারণ হচ্ছে প্রথম তার যেটা ছিল তার তড়িৎ প্রবাহ I1, তার দৈর্ঘ্য L1, আর তার উপর বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্রটা কাজ করতেছে সেটা হচ্ছে B2। ঠিক আছে, তাইলে দেখেন আমরা F1 আর F2 এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই F2 বল বা হচ্ছে দ্বিতীয় তারের উপর বল কতটুকু? এতটুকু। আচ্ছা, এখন আমরা কি এভাবে বলতে পারি না যে টোটাল L2 দৈর্ঘ্যে বল কাজ করতেছে হচ্ছে F2 পরিমাণ, এই দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে L2, এই L2 দৈর্ঘ্যে টোটাল বল কাজ করতেছে হচ্ছে F2, বা এটা সমান সমান লেখা যায় হচ্ছে I2 L2 B1। তাইলে একক দৈর্ঘ্যে বল কত হবে? অবশ্যই হচ্ছে L2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে I2 B1 থাকতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই B1 টা আসলে কি? খেয়াল করে দেখেন এই B1 কিন্তু প্রথম তারের কারণে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। আচ্ছা, এখন আমরা আবার এটা করছিলাম, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে একটা তারের কারণে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তার নিজের কারণে। এখন
এই বি ওয়ান যেটা সেটা কিন্তু এই তারের কারণে সৃষ্টি হয়েছে। তাইলে বি ওয়ান যদি আমরা বের করতে চাই, বি ওয়ান সমান কি হবে, মিউ নট আই ওয়ান। খেয়াল করে দেখেন আমরা যখন এইখানে বি এর ভ্যালু বের করছিলাম, এই আইটা কিন্তু ছিল হচ্ছে যেই তার নিছিলাম সেই তারের কারেন্ট ফ্লো। তার মানে কি আমাদের বি ওয়ান মিউ নট আই ওয়ান 2 পাই এ। আচ্ছা, এই এটা কি ছিল, আমি যেই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতেছি তার থেকে সেই বিন্দুর দূরত্ব। তো এইখানে আমাদের কি বের করতে হবে, আমাদের এই ডিসটেন্স হচ্ছে a, কারণ হচ্ছে আমরা এই দূরত্ব নিয়ে চিন্তা করেছি, মানে এই v1 তো সব জায়গায় আছে, জাস্ট হচ্ছে যত দূরে যাব তত কমতে থাকবে। তো আমাদের পয়েন্ট কোনটা, আমাদের এই তারের উপর কতটুকু সেটা চিন্তা করতে হচ্ছে, আমাদের দূরত্ব ধরতে হচ্ছে এই পরিমাণ। আচ্ছা, এখন তাইলে আলটিমেটলি দেখেন আমরা b1 সমান সমান কি লিখতে পারি, মিউ নট i1 বাই 2 পাই a। আচ্ছা, একক দৈর্ঘ্যে যে বল সেটাকে আমরা যদি f প্রাইম ধরি, f2 প্রাইম ধরি। আচ্ছা, তো আমরা f2 প্রাইমের ভ্যালু পেলাম হচ্ছে মিউ নট i1 i2 বাই 2 পাই r। এটা হচ্ছে দ্বিতীয় তারের একক দৈর্ঘ্যে যে বল। আচ্ছা, তো এই ভ্যালুটা হচ্ছে আমরা রেখে দেই। আচ্ছা, এখন ঠিক সেম কাজটাই আমরা করব হচ্ছে প্রথম তারের উপর। এতক্ষণ কিন্তু আমরা L2 দৈর্ঘ্যে বল F2 মানে হচ্ছে দ্বিতীয় তার নিয়ে কাজ করছি, এখন হচ্ছে আমরা প্রথম তার নিয়ে কাজ করব। F1 ছিল হচ্ছে I1 L1 B2। তো এই L1 দৈর্ঘ্যে টোটাল ফোর্স হচ্ছে F1, বা এটাকে লেখা যায় হচ্ছে I1 L1 B2। তাহলে একক দৈর্ঘ্যে ফোর্স হবে হচ্ছে, এটাকে আমরা F1 প্রাইম ধরতেছি, F1 বাই L1 সমান হচ্ছে I1 B2। ঠিক আছে, তো এইখানে I1 B2 এইটা সমান সমান কি লেখা যায় দেখেন। এখন B2 আমরা বের করব। B2 কি ছিল, এইটা B2 ছিল, এখান থেকে আমরা B2 লিখতে পেরেছি মিউ নট I2 বাই 2 পাই a। আবারও ঠিক a, কারণ হচ্ছে এই তার থেকে এই তার দূরত্ব হচ্ছে আমাদের a পরিমাণ, ডিসটেন্স কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, খেয়াল করে দেখতে পারবেন মিউ নট I1 I2 বাই 2 পাই a, এটা আমাদের বের হলো কি F1 প্রাইম। প্রথম তারের একক দৈর্ঘ্যে কি পরিমাণ বল সেটা বের হয়েছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম না, মিউ নট I1 I2 বাই 2 পাই a, এখানেও মিউ নট I1 I2 বাই 2 পাই a। তাইলে আমরা আলটিমেটলি কি দেখতেছি, আমরা দেখতেছি হচ্ছে যে যখন দুইটা সমান্তরাল তার থাকবে তখন তাদের মধ্যকার বল একক দৈর্ঘ্যে সেম হবে। মাথায় রাখতে হবে একক দৈর্ঘ্যে সেম হবে, কিন্তু যখন আপনাকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকবে তখন কিন্তু আর সেম হবে না। যদি আপনাকে বলতে হচ্ছে যে এই তারের 5 মিটার দৈর্ঘ্যে বল কত, তখন কিন্তু আপনার 5 দিয়ে গুণ করে দেওয়া লাগতো এটার সাথে। ঠিক আছে, যদি বলতো দ্বিতীয় তারের 3 মিটারের কি বলে 3 মিটারে কত পরিমাণ বল, তখন কিন্তু আপনার এটার সাথে 3 দিয়ে গুণ করে দিতে লাগতো, বা দৈর্ঘ্য দিয়ে গুণ করে দেওয়া লাগতো সোজা কথা। কিন্তু একক দৈর্ঘ্যে দুইটার ক্ষেত্রে সেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে আরেকটা জিনিস, যে সমান্তরাল তার থাকলে প্রতি একক দৈর্ঘ্যে বলের মান হচ্ছে মিউ নট
I1 I2 বাই 2 পাই a। আচ্ছা, এখন এই বলের মান পাইলাম আমরা, বলের দিকটা কোন দিকে সেটা একটু দেখি। আমরা আবার দুইটা তার নিলাম। এখন কথা হচ্ছে এই I1 এর কারণে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রটা কিন্তু চারদিকে এরকম করে ঘুরতেছে, ঠিক আছে? তো চারদিকে যখন ঘুরতেছে, যখন সে এই অবস্থানে আসতেছে তখন স্পর্শকটা এই বরাবর ভিতরের দিকে, তার মানে সে যখন ঘুরে আসতেছে তখন এই পয়েন্টে তার চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতরের দিকে। আচ্ছা, তো চৌম্বক ক্ষেত্র যদি ভিতরের দিকে হয় তাইলে আমাদের বলের সূত্রে আমরা কি করছিলাম, I সমান I ইনটু L ক্রস B, মানে আমাদের দৈর্ঘ্যের দিক আর B এর দিকের ক্রস করলে আমরা যে দিকটা পাবো সেটা হচ্ছে আমাদের ফোর্সের দিক। আচ্ছা, এখন আমরা আবার বলছিলাম হচ্ছে এই L এর ডিরেকশন হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে হয় সেদিকে, তার মানে আমাদের উপরের দিকে হচ্ছে L এর ডিরেকশন, L হচ্ছে উপরের দিকে আর B হচ্ছে ভিতরের দিকে। আচ্ছা, তো L ক্রস B যদি আমি করি, L হচ্ছে উপরের দিকে, B হচ্ছে ভিতরের দিকে। L ক্রস B যখন আমরা করতেছি আমরা কিন্তু এদিকে ডিরেকশন পাচ্ছি, মানে আমাদের ফোর্সের ডিরেকশনটা হবে হচ্ছে এই বরাবর। আচ্ছা, এটা গেল হচ্ছে এই তারের কারণে তার উপর সৃষ্ট বল। আচ্ছা, আবার যখন এই তারের কারণে তার উপর সৃষ্ট বল আমরা চিন্তা করব, খেয়াল করে দেখেন এই তারের চৌম্বক ক্ষেত্রটা কি রকম হবে, এরকম একটা জিনিস হবে। যখন সে ঘুরে আসতেছে এইভাবে, তখন যখন সে এই পয়েন্টে আসে তখন স্পর্শ রাখলে কি বাইরের দিকে আসবে না, কারণ সে এইভাবে ঘুরতেছে, এই পয়েন্টে স্পর্শ দিতে আর কি তাহলে বাইরের দিকে আসতেছে। তাইলে খেয়াল করে দেখেন যখন সে ঘুরবে তখন এই পয়েন্টে যখন আসতেছেন তখন আমাদের বি এর ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। আচ্ছা, এখন দৈর্ঘ্য কিন্তু উপরের দিকেই আছে কারণ হচ্ছে কারেন্ট ফ্লো উপরের দিকে, তাহলে ঠিক সেম ভাবে এখন উপরের দিকে দৈর্ঘ্য, বাইরের দিকে হচ্ছে আমাদের বি এর ডিরেকশন। যদি আমি হাত ঘুরাই কই আসতেছে, এই বরাবর আসতেছে, মানে আমাদের প্রথম তারের উপর ফোর্সটা এদিকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন দুইটা তার, সে তারে এদিকে টানতেছে আবার সে তারে এদিকে টানতেছে, তাহলে কি হবে আলটিমেটলি এই ফোর্সটাকে একটা আকর্ষণ ফোর্স না, দুইজনকে টানতেছে। আচ্ছা, তো এইখানে দেখা যাচ্ছে যদি সমান্তরাল তারের ক্ষেত্রে দুইটা কারেন্ট একই দিকে ফ্লো হয় তাইলে এই ফোর্সের ডিরেকশন একই দিকে হয়, অথবা বা বলতে পারেন আকর্ষণ বল কাজ করে। এখন যদি বিপরীত দিকে হয়, ধরেন হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে বিপরীত দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এখন কিন্তু এই দিকে আর ফোর্সের ডিরেকশন থাকবে না। এখন কোন দিকে ফোর্সের ডিরেকশন থাকবে এটা হচ্ছে আপনাদের কাজ, এটা আপনারা চিন্তা করে বের করবেন। শুধু খেয়াল রাখবেন যে আমরা যখন এল এর ডিরেকশন নিব সেটা কিন্তু আমাদের তড়িৎ প্রবাহের দিকে। তো জাস্ট হচ্ছে এটার ক্ষেত্রে যা করছিলাম তা সেম থাকবে, জাস্ট হচ্ছে এখানে এল ক্রস বি করার সময় আমাদের দেখতে হবে এল এর দিকটা কোন দিকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের সমান্তরাল তার নিয়ে। এখন আমরা হচ্ছে আরেকটু নতুন টপিকে যাই, এটা হচ্ছে হল বিভব। আচ্ছা, এই হল বিভব বা হল ভোল্টেজ এটার বিশাল একটা সংজ্ঞা বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা একটু নিচে পড়ে নেবেন। আর হল ইফেক্ট বলতে একটা জিনিস আছে, হল বিভবটাই আলটিমেটলি একই জিনিস। ব্যাপারটা কি হয় আসলে একটু দেখি।
আমরা একটা পরিবাহী ব্লক নিলাম। পরিবাহী ব্লক মানে কি, মানে ধরুন হচ্ছে আপনি নরমালি কি করেন, একটা পরিবাহী বলতে একটা তার বুঝেন, ঠিক আছে? তো ধরে নেন হচ্ছে তারটা হচ্ছে চার কোণা। আমি এমন ভাবে তারটা বানাইলাম যেটা হচ্ছে তারটা চার কোণা, কারেন্ট ফ্লো হচ্ছে এখান দিকে, মানে এখান দিয়ে এসে সামনে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আপনি কি করছেন, এই পরিবাহী তারটারে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছেন। চৌম্বক ক্ষেত্রটা ধরে নিচ্ছি আমরা ভিতরের দিকে। এটাকে যদি আমি রাখতে চাই সেরকম করে রাখতে হবে। ভিতরের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে? এখন দেখা গেছে যে যদি আমরা কোন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী ব্লক স্থাপন করি, তাইলে এই আই আর বি, এই দুইটার লম্ব দিকে যে তলটা আছে, খেয়াল করে দেখেন আমাদের এই দিকে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, ভিতরের দিকে হচ্ছে বি। তো আই ক্রস বি বা এল ক্রস বি যদি আমরা করতাম তখন কি হতো, উপরের দিকে একটা ফোর্স তৈরি হতো। আচ্ছা, তো যেই বরাবর হচ্ছে ফোর্সগুলো তৈরি হচ্ছে উপরের দিকে, উপরের দিকে ফোর্স তৈরি হওয়া মানে কি, এই ফোর্স কার উপর কাজ করবে, ইলেকট্রনের উপর। আচ্ছা, ইলেকট্রনের উপর যদি কাজ করে তাইলে কি হবে, আচ্ছা আমরা একটু, আচ্ছা এটা বাদ দিয়ে আমরা একটু শুরু থেকে যাই, শুরু থেকে গেলে সুবিধা হবে আমাদের। খেয়াল করে দেখেন এইখানে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা যদি ইলেকট্রনের নিয়ে চিন্তা করি, ইলেকট্রন চার্জ পরিবাহী করে যখন হচ্ছে কারেন্ট ফ্লো হয়, তাইলে এদিকে যদি তড়িৎ প্রবাহিত হয় এদিকে আমাদের কারেন্ট কি বলে ইলেকট্রন ফ্লো হবে, মানে হচ্ছে আমাদের ভি হচ্ছে এদিকে, ঠিক আছে? তো যখন আমরা ফোর্স বের করব, F সমান সমান হচ্ছে Q ইনটু V ক্রস B, এরকম ছিল আমাদের সূত্রটা। তো V ক্রস B যদি আমরা করি, দেখেন আমাদের এদিকে V, ভিতরের দিকে B, এইদিকে V, ভিতরের দিকে B, V ক্রস B করলে আমাদের ফোর্সটা নিচের দিকে আসতেছে, মানে এটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের চার্জ পরিবাহক কে ইলেকট্রন, আমরা বলছিলাম যে যদি আমাদের চার্জ পরিবাহক ইলেকট্রন হয় তাইলে কি করতে হবে, জাস্ট যেই ডিরেকশনটা ছিল সেটাকে জাস্ট উল্টা দিতে হবে। তো আলটিমেটলি আমাদের ফোর্স পাওয়ার কথা ছিল নিচের দিকে, কিন্তু আমরা পাবো হচ্ছে কোন দিকে, উপরের দিকে, কারণ হচ্ছে এটা ইলেকট্রনের কারণে সৃষ্টি হচ্ছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। আচ্ছা, তো এই ফোর্সটাকে আমরা বলতে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তো যখন ইলেকট্রনগুলো এই পাশে আসতে থাকবে তখন ইলেকট্রনগুলো কি করবে, এই ম্যাগনেটিক ফোর্সের সম্মুখীন হবে, বা হচ্ছে ইলেকট্রনগুলোর উপরে একটা বল দিচ্ছে কেউ, এরকম মনে হবে। এই বলের ডিরেকশনটা কই, উপরে। আচ্ছা, এখন যদি একটা ইলেকট্রন এখানে যাইতে থাকে আর তার উপরের দিকে কেউ ঠেলে, তাহলে আলটিমেটলি কি হবে, উপরের দিকে আমাদের ইলেকট্রনগুলো জমা হতে থাকবে, ঠিক আছে? আবার উপরের দিকে যদি ইলেকট্রনগুলো চলে যায় তাহলে কি হবে, নিচের দিকে শুধু পজিটিভ চার্জগুলো জমা হবে। আচ্ছা, তো খেয়াল করে দেখেন উপরের তলে ইলেকট্রন জমা হয়ে রয়েছে আর নিচের তলে পজিটিভ চার্জ। তাহলে কি হবে, তাইলে হবে এখন যদি আপনি উপরের তলের সাথে নিচের তলের মধ্যে একটা ভোল্টমিটার যুক্ত করে দেন, তাহলে কি আপনি অবশ্যই একটা বিভব পার্থক্য দেখতে পারবেন না, কারণ উপরে আমাদের ঋণাত্মক চার্জ, বিভব কম, নিচে ধনাত্মক চার্জ, বিভব বেশি, ঠিক আছে? এই যে এই বিভবটা আপনি পাচ্ছেন এটাকে বলা হচ্ছে হল বিভব, ঠিক আছে? তো এই হল বিভবের মান হচ্ছে আমরা বের করব। এখন খেয়াল করে দেখেন এইখানে হল বিভবের মান যখন আমরা বের করব তখন আমাদের কি কি চিন্তা মাথায় আনতে হবে। প্রথমে তো আমরা বুঝলাম হচ্ছে উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে, সেটাকে আমরা বললাম হচ্ছে ম্যাগনেটের কারণে যে ফোর্সটা, এই চৌম্বক ক্ষেত্রের কারণে যে ফোর্সটা, সেটাকে আমরা এফএম দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন
উপরের দিকে চার্জ জমতেছে, ইলেকট্রন জমতেছে, আর নিচের দিকে হচ্ছে পজিটিভ চার্জ জমতেছে। এখন যদি দুইটা বিপরীত ধর্মী চার্জ তৈরি হতে থাকে, তাইলে তাদের মধ্যে কি আবার আকর্ষণ বল সৃষ্টি হবে না? আমরা কুলম্ব ফোর্স যেটা পড়ছিলাম স্থির তড়িতের মধ্যে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তার মানে কি? তার মানে হচ্ছে ইলেকট্রন যত এদিকে যাচ্ছে তত ঠেলা দিচ্ছে তারে, ইলেকট্রনগুলো উপরে জমা হচ্ছে, উপরে জমা হইলে আমাদের চার্জও বেশি তৈরি হচ্ছে, বিপরীত ধর্মী চার্জ, আর তত আকর্ষণও বেশি সৃষ্টি হচ্ছে। মানে দুইটা বল একসাথে সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে উপর দিকে ধাক্কা, আবার হচ্ছে দুইটা একসাথে করার জন্য একটা ফোর্স, কুলম্ব ফোর্স। তো আলটিমেটলি একটা সময় দেখা যায় হচ্ছে যে এই ম্যাগনেটিক ফোর্স আর কুলম্ব ফোর্স সমান হয়ে যাচ্ছে। ম্যাগনেটিক ফোর্স কি করে? ইলেকট্রনগুলোরে আলাদা করতে চায়, মানে যে ইলেকট্রনগুলো ঠেলে উপর নিয়ে যেতে চায়। আর কুলম্ব ফোর্স কি করে? এই যে ইলেকট্রনগুলো সৃষ্টি হচ্ছে এগুলারে আবার আকর্ষণ বলের মাধ্যমে একসাথে নিয়ে আসতে চায়। তো একটা সময় দেখা যাচ্ছে দুইটা জিনিস সাম্যাবস্থায় পৌঁছা যায়, দুইটা ফোর্স সাম্যাবস্থায় পৌঁছা যায়, তখন আমরা ক্যালকুলেট করি হচ্ছে হল বিভব। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এফএম সমান হচ্ছে লেখা যায় কিউ বিবি sin 90 এই ক্ষেত্রে, কারণ ভি আর পি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, একটা এই দিকে একটা ভিতরের দিকে। আর কোলম্ব ফোর্স ছিল হচ্ছে ইকিউ। আচ্ছা, তো এখন আসেন আমরা হচ্ছে এই ব্লকটার বিভিন্ন জিনিসপত্র আমরা চিহ্নিত করে দিই। এটাকে আমরা বলতেছি হচ্ছে এল, এতটুকু হচ্ছে আমাদের টি, এতটুকু হচ্ছে আমাদের ডি। এখন খেয়াল করে দেখেন sin 90 এর মান হচ্ছে 1, দরকার নেই আমাদের, কিউ কিউ চলে যাবে কাটাকাটি করে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন ই সমান সমান হচ্ছে আমরা ভি বাই আর এরকম একটা সূত্র পড়ছিলাম। এখন কথা হচ্ছে এই আর আসলে কি ছিল, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। হল বিভবের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, নরমালি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আমরা মাথায় রাখি, কিন্তু আসলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে ম্যাটার করে না। এইখানে ম্যাটার করে হচ্ছে এই আর, বা এই আরটা কি সেটা বুঝতে হবে প্রথমে। খেয়াল করে দেখেন যখন আপনার কাছে দুইটা চার্জ ছিল, একটা পজিটিভ ধরে নেন, একটা পজিটিভ বা নেগেটিভ যেটাই থাক, আপনি যখন ভি বের করতেন তখন ই আর, এই আরটা ছিল হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাইলে এইখানে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? এই দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব, উপরের তল আর নিচের তল, ডি ধরে নিছি আমরা। তাইলে এখানে আমরা ই সমান সমান কি লিখতে পারি? ভি বাই ডি লিখতে পারি। আচ্ছা, এই যে এই বিভবটা এটাকেই বলা হচ্ছে হল বিভব। আচ্ছা, এখানে খেয়াল করেন এই ভিটা কিন্তু হচ্ছে আমাদের বেগ, আমরা কিউ ভি বি সাইন থিটার ভি কিন্তু ছিল আমাদের চার্জের, গতিশীল চার্জের যে বেগ ছিল, এই ভি আর এই বড়টার ভি মিলে না, এই ভি ছিল ভোল্ট। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ভিএইচ সমান হচ্ছে ভি ভি ডি, বেগ এটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা হল ভোল্টেজ হিসাব করে ফেললাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা আরো কিছু কাজ করতে পারি। এই ভি আমরা বলছিলাম তারণ বেগ, মনে আছে কিনা জানি না, মনে না থাকলে একটু দেখে নেবেন। প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে ভি তারণ বেগ, সেটার প্রতিবাদ আমরা দেখাইছিলাম সম্ভবত আই বাই এন এ ই, এরকম একটা জিনিস করছিলাম আমরা। ঠিক আছে, তো এইখানে যদি আমরা এই ভ্যালুটা বসাই দেই তাহলে কি আসে? ভিএইচ সমান হচ্ছে ভি আই বাই এন এ ই ডি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমরা যখন তারণ বেগের ভি সমান আই বাই এন এ করছিলাম, এইখানে এ ছিল কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, তাইলে এইখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা কোনটা ধরবো? খেয়াল করে দেখেন এই কি বলে, এটাকে কি বলে, আয়ত ক্ষেত্র, সরি, ঘনকাকৃতি
আয়তক্ষেত্র যেটাই বলেন বলে দিয়েছি আমি। এইটার কয়টা তল আছে? টোটাল 6টা তল পাবেন আপনি। 6টা তল কিরকম? এইটা একটা তল যেটা আপনি সামনে থেকে দেখতেছেন, এটা একটা তল সাইডেরটা, আবার উপরের তল, নিচে একটা তল আছে, বাম পাশে একটা তল আছে, পিছনে একটা তল আছে। মানে যাচ্ছে হচ্ছে এই জিনিসটা, এদিকে একটা তল, 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 টোটাল 6টা তল। এখন কথা হচ্ছে 6টা তলে আপনি 6 রকম ক্ষেত্র, 3 রকম ক্ষেত্রফল পাবেন। ধরে নিলাম হচ্ছে এটা আর এটা সমান। তো 3 রকমের পাইলে আপনি আসলে কোনটা নিবেন, কোন ক্ষেত্রফলটা হচ্ছে এখানে কাজে লাগে। খেয়াল করে দেখেন, এটা বুঝতে হলে আপনারা দেখতে হবে হচ্ছে কারেন্ট ফ্লোর সাথে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক কি। আমরা যদি কারেন্ট ফ্লো এইদিকে ধরি তাইলে প্রস্থচ্ছেদ ধরি হচ্ছে এতটুকু। তার মানে কি? তার মানে কারেন্ট ফ্লো যেদিকে হচ্ছে তার সাথে লম্ব যে তলটা আছে সেটারই আমরা কি ক্ষেত্রফল ধরতেছিলাম না। ঠিক আছে, তো এইখানেও ঠিক সেম কাজটাই আমাদের করতে হবে। মানে দেখেন আমাদের এদিকে কারেন্ট ফ্লো ছিল, এই কারেন্ট ফ্লোর সাথে লম্ব তল কোনটা ছিল? এটা ছিল। তাইলে আমাদের ক্ষেত্রফল ধরতে হবে হচ্ছে এতটুকু। এতটুকুর ক্ষেত্রফল কত? ডি ইনটু টি। এখান থেকে ডিভি চলে যাচ্ছে বিআই বাই এনটিই। এটা হচ্ছে আমাদের হল ভোল্টেজের আরেকটা সূত্র। ঠিক আছে, তো আলটিমেটলি এইখানে আমরা দুইটা সূত্র পাইলাম। একটা হচ্ছে VH সমান সমান হচ্ছে আর এটা হচ্ছে বিআই বাই এনটিই। এখানে এন কি ছিল? এন ছিল হচ্ছে তারের একক আয়তন ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তো কথা হচ্ছে কেন হচ্ছে আমরা এখান থেকে এখানে আসলাম, এখান থেকে কেন এখানে আসলাম, আমরা এখান থেকে রেখে দিলে পারতাম। কথা হচ্ছে যে আপনি কি কি মাপতে পারবেন। VH আপনার কাছে যদি ভোল্টমিটার থাকে তাহলে আপনি কি করতে পারবেন, এই দুই তলের মধ্যকার বিভব পার্থক্য মাপতে পারবেন। আপনি কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছেন সেটা আপনি জানেন। আপনার এই তারের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছেন সেটাও আপনি জানেন। ঠিক আছে, ইলেকট্রনের চার্জও আপনার জানা আছে। আচ্ছা, আর এটার দৈর্ঘ্য তো সেটাও আপনি মাপতে পারবেন। সেইখান থেকে আমরা কি মাপতে পারবো, একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটা মাপতে পারবো। দেখেন একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো হয় সেটা কিন্তু আমরা নরমালি মাপতে পারবো না কোনো কিছু দিয়ে। সেটা আলটিমেটলি কি করতে হচ্ছে, ক্যালকুলেশন থেকে এখান থেকে আমরা বের করতে পারতেছি। ঠিক আছে, তো এইখানে এই ডিটি এটা দেওয়ার মানে কি? এটা দেওয়ার মানে হচ্ছে যে যদি আপনি এভাবে মনে রাখেন যে প্রস্থ বা দৈর্ঘ্য বা উচ্চতা, তাইলে কিন্তু আপনার এখানে প্যাচ লাগবে যদি এই জিনিসটাকেই ঘুরায় দেওয়া হয়। দেখেন আমরা জিনিসটাকে হচ্ছে এরকম করে দিছি, এটা 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 এরকম একটা চিত্র আঁকছি। এইটাকে যদি আমরা ঘুরাই দিতাম, এরকম করে দিতাম, তড়িৎ প্রবাহ যদি এখান থেকে এই বরাবর, বাকি সব সেম, জাস্ট হচ্ছে এই ব্লকটাকে আমি ঘুরাই দিছি, ভিতর দিকে বি আছে, এদিকে তড়িৎ প্রবাহ আছে, তখন কিন্তু আপনার ডি এইটাকে ধরতে হইতো, তখন কিন্তু আপনি এটাকে এল ধরলে হইতো না। বুঝতে পারছেন? আপনার মাথায় রাখতে হবে হচ্ছে ডি হচ্ছে এখানে চার্জ দয়ের মধ্যবর্তী দূরত্ব, যেই তলে চার্জগুলো ভাগ হচ্ছে বা যেই দূরত্বে চার্জগুলো ভাগ হচ্ছে এটা হচ্ছে সেই দূরত্বটা। ঠিক আছে, তো এইটা যদি মাথায় রাখতে পারেন তাহলে হচ্ছে আশা করি ঝামেলা হবে না। তো এটা বুঝতে হবে, এখান থেকে খুব বেশি অঙ্ক আসে হল বিভবের। আচ্ছা, আমরা হচ্ছে একটা অঙ্ক করি হল বিভবের উপর।
তো আমাদের বলছে হচ্ছে যে 1 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার দীর্ঘ এবং 10 ইনভার্স 3 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো যখন পরিবাহী তলের সাথে লম্ব বরাবর 1.5 টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তখন এর প্রস্থ বরাবর এত হল বিভবের সৃষ্টি হয়। আচ্ছা, ব্যাপারটা যদি আমরা একটু দেখি যে এরকম একটু আগে যে চিত্র রাখছিলাম ঠিক সেরকমই বলছে হচ্ছে 1 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার দীর্ঘ এবং 10 ইনভার্স 3 সেন্টিমিটার পুরুত্ব। আমরা ধরে নিচ্ছি হচ্ছে এটা 4 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, আর এতটুকু হচ্ছে আমাদের 10 ইনভার্স 3 সেন্টিমিটার। পরিবাহীর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করা হলো যখন পরিবাহী তলের সাথে লম্ব বরাবর 1.5 মিটার 1.5 টেসলা মানে একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। আচ্ছা, প্রস্থ বরাবর এত হল বিভবের সৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখেন, প্রস্থ কোনটা ধরছিলাম আমরা 1 সেন্টিমিটার, এটা ছিল। তার মানে আমাদের উপরের তল আর নিচের তলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 1 সেন্টিমিটার, যার মধ্যে হল বিভব হচ্ছে 10 ইনভার্স 5। মানে একটু আগে আমরা যে চিত্র রাখলাম ঠিক সেম জিনিসটাই। আর বলছে হচ্ছে যে তলের সাথে লম্ব বরাবর 1.5 মিটার মানে টেসলা, মানে হচ্ছে ভিতরের দিকে। ঠিক আছে, তো আমাদের বের করতে বলছে হচ্ছে তারণ বেগের ভ্যালু কত আর হচ্ছে একক আয়তনের ইলেকট্রনের সংখ্যা কত। তো এখানে দেখেন আমাদের VH এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, I এর ভ্যালু দেওয়া আছে। আমরা যদি তারণ বেগ বের করতে চাই, VH সমান হচ্ছে VD। এখানে D ছিল আমাদের কি, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করে দেখেন আমাদের প্রস্থ বরাবর হল বিভবের সৃষ্টি হয়। তার মানে কি, প্রস্থ বরাবর আমাদের চার্জ ডিভাইড হয়েছে, তার মানে আমাদের চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, এটাকে আমাদের মিটারে নিতে হবে। আর B দেওয়া আছে হচ্ছে 1.5 টেসলা, V আমাদের বের করতে হবে, D হচ্ছে 1 * 10⁻² মিটার, আর VH দেওয়া আছে 10⁻5। ঠিক আছে, সেখান থেকে জাস্ট V এর ভ্যালুটা বের করবেন। আচ্ছা, আবার যদি আমরা এই সূত্রে যাই, VH সমান হচ্ছে BI/NTE। খেয়াল করে দেখেন, VH এর ভ্যালু দেওয়া আছে, B এর ভ্যালু দেওয়া আছে, I এর ভ্যালু দেওয়া আছে, N এর ভ্যালু বের করতে হবে, T আর E এর ভ্যালু আমরা জানি ইলেকট্রনের চার্জ, আর T কোনটা আসলে খেয়াল করে দেখেন, আমরা T কোনটা ধরছিলাম 10 ইনভার্স 3 সেন্টিমিটার। তার মানে এখানে এটারেও আমাদের কি করতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। মাথায় রাখবেন, যদি আপনাকে সব চিত্র ডিটেইলস বলে দেওয়া না থাকে, তখন আপনি এইটাকে কি বলে পুরুত্ব ধরতে পারেন। কিন্তু যদি আপনাকে বলে দেওয়া হয় যে আপনার চৌম্বক ক্ষেত্রটা কার সাথে, কোন তলের সাথে আছে, বা তড়িৎ প্রবাহ কার কোন তলের দিকে হচ্ছে, বা কোন দিক থেকে কোথায় হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে কোনটা ডি, কোনটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, কোনটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। নরমাল ক্ষেত্রে অনেক সময় হচ্ছে দেওয়া থাকে না কোশ্চেনে, বা কোশ্চেন পড়ে বোঝা যায় না যে আসলে কোন দিকে কি হচ্ছে, তখন আপনি নরমালি টি পুরুত্ব, ডি প্রস্থ, আর এর দৈর্ঘ্য ধরে নিতে পারেন নরমাল ক্ষেত্রে। কিন্তু যদি কোশ্চেন কঠিন করতে চাই, তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিবে হচ্ছে, মানে একটু কাছে দিয়ে দিবে, যাতে হচ্ছে আপনার বুঝতে হবে যে কোনটা চার্জের মধ্যবর্তী দূরত্ব আর কোনটা হচ্ছে আপনার ক্ষেত্রফল। ঠিক আছে, তো এখানে আমরা মোটামুটি সব ডাটাই আমরা দেওয়া আছে। বি এর ভ্যালু ছিল হচ্ছে, বি এর ভ্যালু 10⁻5, বি হচ্ছে 1.5, আই এর ভ্যালু হচ্ছে 3, এন এর ভ্যালু বের করব, টি দেওয়া আছে কত, 10⁻5 হবে যদি মিটারে নেই চার্জের ভ্যালু। ঠিক আছে, সেখান থেকে আমরা জাস্ট হচ্ছে এন এর ভ্যালুটা বের করব। তো এই হচ্ছে মোটামুটি বিভবের ব্যাপার স্যাপার। নেক্সট দিন আমরা পড়ব হচ্ছে টর্ক।
টর্কের রাশিমালা, তারপর হচ্ছে ভূচুম্বক ক্ষেত্র নিয়ে আমাদের কিছু কাজ কারবার করতে হবে। আজকে আপাতত এতটুকুই। বইয়ের মধ্যে হচ্ছে ভূচুম্বক বাদে যে অঙ্কগুলো আছে সবগুলাই মোটামুটি করতে পারার কথা, ভূচুম্বক আর হচ্ছে ওই টর্কের অংশটুকু বাদে। ঠিক আছে, তো বইগুলো একটু দেখবেন, অঙ্কগুলো করবেন, এটা হচ্ছে শুধু থিওরি পড়ে লাভ হবে না, অঙ্ক না করলে বেশি ক্লিয়ার হবে না। যত বেশি পারেন অঙ্ক করবেন। আজকে আপাতত এতটুকুই।